রাস্তায় যখন আপনাকে কুকুর দেখে ঘেউ ঘেউ করবে তখন আপনি কি করবেন? ঘুরিয়ে কুকুরকে কামড়াবেন না। হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। অর্থাৎ আপনি রাস্তায় যদি যান, কুকুর ঘেউ ঘেউ আপনাকে দেখে করবে, কিন্তু বুদ্ধিমত্তার কাজ হচ্ছে, কুকুর আপনার থেকে অনেক ছোট প্রাণী, কুকুর আপনার থেকে অনেক দুর্বল প্রাণী, তাই বুদ্ধিমত্তার কাজ হচ্ছে আস্তে করে রাস্তায় নিজে চলে যাওয়া। কিন্তু যদি সেই কুকুর হয় জলাতঙ্কে রোগে আক্রান্ত কুকুর, তাহলে আপনার কি করণীয়? যদি সেই পাগলা কুকুর হয়, যদি সেই কুকুর একদম উন্মাদ হয়ে গেছে, খেপে গেছে, তাহলে কি করবেন? তাহলে আপনার উচিত সেই কুকুরকে আদলা ইট দিয়ে বা রড দিয়ে বা লাঠি দিয়ে তাকে পিটিয়ে শেষ করে দেওয়া, এটাই উচিত। কারণ সেই কুকুরকে, সেই পাগলা কুকুরকে যদি আপনি ছেড়ে দেন, ছোট বস্তু হিসাবে, ছোট জন্তু হিসাবে ছেড়ে দেন, তাহলে আগামী দিনে সেই পাগলা কুকুর রাস্তায় যাওয়া প্রত্যেকটা মানুষকে সেই ঘেউ ঘেউ করতে করতে কামড়াবে, আর তার জলাতঙ্কের যে বিষ রয়েছে প্রত্যেকটা সাধারণ শুভবুদ্ধিপন্ন মানুষের ভেতরে প্রবেশ করাতে বাধ্য থাকবে। সাথে কি হবে? মানুষ আস্তে আস্তে পাগল হয়ে মারা যাবে। আর সেই থেকে রক্ষা করার জন্য এখন এই মুহূর্তে আমাদের ঠিক ভারতবর্ষের সরকারের এই জিনিসটাই করা উচিত। তার কারণ অনেক হয়েছে, সেই কুত্তা বাংলাদেশি যে সমস্তগুলো রয়েছে, সেই কুত্তা বাংলাদেশিগুলো এতদিন পর্যন্ত যে ঘেউ ঘেউ করে এসেছে, সেটাকে ছোট দুর্বল হিসাবে ভারতের সরকার যতই তোয়াক্কা না করে থাকুক, এবারে সেই কুত্তা বাংলাদেশিরা আজ যে ঘেউ ঘেউ করছে, সেই ঘেউ ঘেউটা কিন্তু সাধারণ ঘেউ ঘেউ নয়। সেই ঘেউ ঘেউটা আজ তাদের পুরো পাগলা কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ আমাদের কানে মনে হচ্ছে। তাই সেই পাগলা কুকুরদেরকে এখন দমন করার সময় এসেছে। ভারত সরকার যথেষ্ট নমনীয়তার পরিচয় দিয়েছেন এবং বাংলাদেশকে, অর্থাৎ সেই কুকুরকে ছেড়ে দিয়ে আজকে এতটা প্রশ্রয় পেয়ে গেছে সেই কুকুর, যে পাগলা কুকুরে পরিণত হয়েছে। তাই সময় এসছে ভারত সরকার জেগে ওঠো এবং ভারত সরকার সিনেমা দেখা ছাড়ো, সিনেমা দেখা ছেড়ে রাস্তায় বেরিয়ে সেই কুকুর, পাগলা কুকুরকে দমন করতে তৎপর হও। আমি ভারত সরকারের সিনেমা দেখা ছাড়ো কথাটা কেন বললাম? আমি আপনাদেরকে দেখাবো পাগলা কুকুরে পরিণত হওয়া বাংলাদেশ ঘেউ ঘেউ করা শব্দ। তার আগে আপনাদেরকে একটা ছবি আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি। এই ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে বাংলাদেশ একটা পাগলা কুকুরে পরিণত হয়েছে, সেখানে বাংলাদেশি হিন্দুদের সঙ্গে তারা কি করছে সেই বিষয়ে আমার অতটা বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কারণ বাংলাদেশি সরকার, বাংলাদেশের যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কি করবে না করবে সেই বিষয়ে ইন্টারেস্ট নেই। এবং কেন নেই সেই বিষয়টাও আমি একটু পরে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো, যে যাদেরকে আমরা সহানুভূতি দেখিয়ে একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি করছি, সেই সব মানুষ কি আদৌ সহানুভূতির কতটা যোগ্য সেটাও আমি দেখিয়ে দেবো। কিন্তু তার আগে যে ছবিটার কথা বলছিলাম, যেখানে ভারতবর্ষের এগেনস্টে বাংলাদেশে এত চক্রান্ত চলছে, সেখানে নিশ্চিন্ত মনে দেশের প্রধানমন্ত্রী, 56 ইঞ্চি যশস্বী শ্রী শ্রী কতবার 108 বার শ্রী বিষ্ণুর অবতার, নানা রকম যত পদবী আছে সবকিছু দেওয়া ব্যক্তি, সেই 56 বাবা, তিনি সিনেমা দেখছেন বসে, একটি হিন্দি সিনেমা। সেই হিন্দি সিনেমা একটা প্রপাগান্ডা, যে প্রপাগান্ডা আমাদের ভারতবর্ষে 2014 সালের পর থেকে বিভিন্নবার ঘটে এসেছে। কেরালা স্টোরি দেখেছেন, কাশ্মীর ফাইলস দেখেছেন, আবার নানা রকম যে সমস্ত প্রপাগান্ডা, উড়ি সিনেমা রয়েছে, কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, এই সমস্ত সিনেমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব নামে একটা সিনেমা রয়েছে, ম্যা অটল হুঁ বলে একটা অটল বিহারী বাজপেয়ীর নামে সিনেমা হয়েছে। এই সমস্ত প্রপাগান্ডাধারী সিনেমা যখন আমাদের দেশের ভারত সরকার বেশি মানুষকে দেখাতে ব্যস্ত, এবং তার সাথে সাথে এই আরেকটি সিনেমা, যে সিনেমা গতকাল রিলিজ হয়েছে, ভারতবর্ষের সমস্ত মন্ত্রীরা বসে সেই সিনেমা দেখছেন, আর উল্টো দিকে ঠিক সেই সময় বাংলাদেশের ইউনিট সরকার তাদের সরকারের সমর্থনে এবং পাকিস্তান থেকে আশ্রিত কিছু মৌলবাদীদের জঙ্গি সংগঠনের সমর্থনে তখন ভারতকে কিভাবে কালিমা লিপ্ত করব, কিভাবে গালাগাল দেব সেই চিন্তা করছে। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে এই পাগলা কুকুর অনেকদিন তো ছেড়ে রাখলেন, পাগলা কুকুরকে বধ করার, পাগলা কুকুরকে শায়েস্তা করার কিছু কি রাস্তা পরিকল্পনা করে রেখেছেন? যদি করে থাকেন তাহলে আর দেরি কিসের? শুভ কাজে আর দেরি কিসের? শুভ কাজ শুরু করুন। আর এই পাগলা কুকুর বাংলাদেশি বাচ্চাদের, বাংলাদেশি কুকুর বলছি, বাংলাদেশে যারা আমার ভিডিও দেখছেন, যারা এই মৌলবাদকে সমর্থন করে আমার দেশের জাতীয় পতাকাকে এইভাবে পদধূলিতে মিশাচ্ছেন, সেই সমস্ত বাংলাদেশি কুকুরের বলছি হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। যদি ভারতবর্ষ নিজের অকাদে চলে আসে, যদি ভারতবর্ষের ঘুমন্ত সেনা একবার জেগে যায়, যদি ভারতবর্ষের 14 লক্ষ অ্যাক্টিভ ইন্ডিয়ান আর্মি একবার জেগে যায়, থাকবে তো দেশটা থাকবে তো পৃথিবীর মানচিত্রে। ভারতবর্ষের যদি এই ক্ষমতা থাকে 1971 সালে যে পাকিস্তানের হাত থেকে তোমাদেরকে জন্ম নিতে সাহায্য করে একটা মানচিত্রে পৃথিবীর নতুন দেশ গঠন করার ক্ষমতা 1971 সালে যদি ভারতবর্ষের থেকে তাহলে একবার ভেবে দেখো বাংলাদেশি, যে 2024 সালে ভারতবর্ষ কি পারে না তোমাদের দেশ থেকে 3% হিন্দুকে আলাদা করে একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে? আমি জানি পারে,
এবং আপনারাও যারা বাংলাদেশি রয়েছেন, মৌলবাদে সমর্থনকারী বাংলাদেশি, তারাও এটা চাইছো যে সেখান থেকে যাতে হিন্দুগুলোকে তাড়ানো যায় এবং তোমাদের যে পাকিস্তান রয়েছে অর্থাৎ পশ্চিম পাকিস্তান, তোমাদের যারা অবৈধ বাবা, সেই অবৈধ বাবা পশ্চিম পাকিস্তানে যেভাবে হিন্দুরা নিঃশেষ হয়েছে সেইভাবে নিঃশেষ করতে চাইছো বাংলাদেশেও তোমাদের আজকে সেই সকল হিন্দুদেরকে। ভারত কি করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর একটু পরেই বলছি, কিন্তু তার আগে যে সমস্ত বাংলাদেশি পাগল কুকুরের বাচ্চাগুলো খেপে গিয়েছে তাদের ভারত বিদ্বেষী মনোভাব আমি আপনাদের একে একে শোনাবো। এবং শোনানোর আগে একটা কথা বলে রাখি, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বলছে যে ভারতের নাকি অপপ্রচার চলছে বাংলাদেশের ঘটনা নিয়ে, ভারতে নাকি বেশি করে কালিমালিপ্ত করা হচ্ছে বাংলাদেশের ইউনিশ সরকারকে। যদি তাই হয়ে থাকে তাহলে এই যে ভিডিওর বার্তাগুলো আপনাদের এখন দেখাতে চলেছি আপনারা ডিসাইড করবেন এগুলো সত্য না মিথ্যা। দেখুন, আমরা ৭১-এ রক্ত দিয়েছি, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, ২৪-এ বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছি কালীগাঁয়ে, তবু আমরা গোলামীর শিকল করিনি। ভারতের যদি এতই শক্তি থাকতো তাহলে সে তার বাচ্চাটা হাসিনাকে ক্ষমতায় রাখতে সফল হতো, কিন্তু সে এত কিছুর পরেও সে ছাত্র জনতার অভ্যুত্থানের কাছে ব্যর্থ হয়েছে। এখন সে জুজুর ভয় দেখায়। ভারতের যদি এতই শক্তি থাকতো তাহলে সে প্রথমে রপ্তানি বন্ধ করে দিত। সে কি তার সাহস দেখিয়েছে? না, দেখায়নি। তার এই পরিমাণ শক্তি সামর্থ্য নেই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার। ভারত যদি যুদ্ধ চাবি দিতে চায় সেই যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার শক্তি কিন্তু আমাদের রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আপনার গভর্নমেন্টকে বলুন অনতিবিলম্বে বাংলাদেশ বিরোধী সকল প্রপাগান্ডা বন্ধ করতে হবে। আপনি আপনার দেশের সরকারের সকল রাজনীতিবিদদের মুখে লাগাম লাগান। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত ১৫ বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু সৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। ভারতবর্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে সেখানকার বাংলাদেশের ছাত্র, বৃদ্ধ এবং মধ্যবয়স্ক। আমি তিনটে ব্যক্তিরই ছবি আপনাদেরকে দেখালাম, একজন হচ্ছে কিশোর ছাত্র, একজন হচ্ছে মধ্যবয়স্ক, আর একজন হচ্ছে সিনিয়র সিটিজেন। অর্থাৎ সেখানকার সকল জাতি, অর্থাৎ সেখানকার যত জাতি রয়েছে কম বয়সী থেকে বড় বয়সী, সিনিয়র, সকলেই ভারত বিদ্বেষী মনোভাব আগ্রাসন ধারণ করেছে এবং সাথে সাথে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, খোলা চ্যালেঞ্জ করছে যে ভারতবর্ষকে দেখে নেব, বুঝে নেব। এবং ভারতবর্ষের যে 7 সিস্টার্স রয়েছে এমন কথাও তারা বলেছে, অর্থাৎ বা পশ্চিমবঙ্গ সমেত ওই উত্তর পূর্ব রাজ্য যেগুলো রয়েছে, মিজোরাম, তারপরে ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো বাংলাদেশ বলছে আমরা দখল করে নেব। হুঁশিয়ারি দিচ্ছে নরেন্দ্র মোদীকে। আর নরেন্দ্র মোদী সিনেমা দেখছেন নিশ্চিন্তে, অমিত শাহকে নিয়ে একদম ঠান্ডা ঘরে নতুন সিনেমা বেরিয়েছে, সেই সিনেমা দেখছেন। জবাব দেওয়ার সময় এসছে প্রধানমন্ত্রী। 56 ইঞ্চি ছাতির যে কারিশমা, সেই কারিশমা আমরা শুধু দিনের পর দিন গদি মিডিয়াতে শুনে এসেছি, কোনোদিন বাস্তবে চাক্ষুষ করতে পারিনি নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রীর সেই 56 ইঞ্চিধারী ছাতি আমরা জীবনে কোনোদিন চাক্ষুষভাবে দেখিনি। 1999 সালে ছোট যখন ছিলাম সেই সময় দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীর সেই প্রকৃত 56 ইঞ্চির ক্ষমতা। তিনি কার্গিলকে একদম মুক্ত করে পাকিস্তানের হাত থেকে পাকিস্তানকে মাটিতে নামিয়ে দিয়েছিল, পাকিস্তানকে সারেন্ডার করতে একদম যাচ্ছে তাই ভাবে পাকিস্তানকে আক্রমণ করে সারেন্ডার করতে বাধ্য করেছিল। দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীজির সেই ঘটনা। 1971 সালের মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশের জন্ম হয়, আজকের বাংলাদেশের জন্ম করেছিল এই ইন্দিরা গান্ধী, সেই ঘটনা শুনেছি আমাদের বাবাদের মুখে। কিন্তু 56 ইঞ্চিধারীর ব্যক্তি, যাকে বলা হতো বিষ্ণুর দশম অবতার, সেই ব্যক্তির হাত থেকে কোনো রকম এইরকম ঘটনা দেখিনি, শুনে এসেছি। তিনি টিভির মাধ্যমে, সিনেমার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা, তিনি খবরের কাগজের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন বিভিন্ন দেশকে তিনি চমকে রেখেছেন, তিনি টিভির মাধ্যমে আমাদের দেখিয়েছেন তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু বাস্তবে দেখিনি। বাস্তবে দেখার জন্য চোখগুলো ছটফট করছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি এই বাংলাদেশিদেরকে ইমিডিয়েট, আর সময় এসেছে শায়েস্তা করার।
আপনার 56 ইঞ্চি ছাতির সেই জাদু সত্যি করে এবার দেখান, যাতে গর্ব করতে পারি যে হ্যাঁ আপনিও প্রধানমন্ত্রী হিসাবে সত্যি কিছু করে গেলেন। তবে বিশ্বাস করুন, সেইখানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে বলে আমি আজকের এই ভিডিও করছি না। চিন্ময় প্রভুর প্রতি আমার মিনিমাম সেন্টিমেন্ট রেখে আমি এই ভিডিও করছি না। আমি ভিডিও করছি শুধুমাত্র ভারতের পতাকাকে যেভাবে লুণ্ঠিত করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে, যেভাবে ভারতের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলা হচ্ছে, সেই দেশবাসী হয়ে, ভারতবাসী হয়ে সেই আগ্রাসন থেকে এই ভিডিও করছি। তা না হলে চিন্ময় প্রভুর সঙ্গে যা কাজ করছে সেই বিষয় নিয়ে বিন্দুমাত্র আমার কোনো অন্তত রাগ অভিমান কিছু নেই। তার কারণ চিন্ময় প্রভু নিজে একজন বাংলাদেশী এবং চিন্ময় প্রভুর সরকার, বাংলাদেশ সরকার, তার দেশে তার সঙ্গে কি হচ্ছে সেই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। সাথে সাথে এই কারণেও নেই, একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আগে দেখুন, তারপরেও আমি বলছি যে এই কারণে নেই। দেখুন, যে ছবিটি আপনাদের দেখালাম, মাফ করবেন আমি ভিডিও বলেছিলাম, যে ছবিটি আপনাদেরকে দেখালাম, এই ছবিটি হচ্ছে বাংলাদেশের সনাতন যারা ধর্ম অবলম্বন মানুষ রয়েছে, অবলম্বনকারী মানুষ রয়েছে, সেই সমস্ত বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ গত পরশুদিন রাত্রিবেলা একটি ভারতের এগেনস্টে মিছিল করেছে। অর্থাৎ সেখানকার হিন্দু, যে হিন্দুদেরকে বাঁচাবার কথা বলছেন আমাদের দেশের, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির তাবর তবর বাঙালি যারা লিডার রয়েছে, সেই সমস্ত লিডার যারা চিন্ময় প্রভুর কথা ভেবে সেইখানে সেই হিন্দুদেরকে উদ্ধার করার কথা বলছে, হিন্দুদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, সেই সনাতনী হিন্দুরা বাংলাদেশের সরকারেরই সমর্থন নিয়ে ভারতের এগেনস্টে স্লোগান দিচ্ছে। সেই মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই কারণেই সেই বাংলাদেশিদের সম্বন্ধে আমার চ্যানেলে কোনো রকম সহানুভূতি নেই। তার কারণ তারা হিন্দু হোক, তারা মুসলমান হোক, তারা বাংলাদেশি, এতটুকু জানি। আর বাংলাদেশি মানে সে আমার দেশের কেউ নয়। সুতরাং তার যে অভাব, অভিযোগ, কষ্ট, খাওয়া দাওয়া না খাওয়া সমস্ত কিছু বাংলাদেশ বুঝবে। বাংলাদেশের সরকার কিভাবে তাদের সঙ্গে ট্রিট করবে সেটা তার বিষয়। যদি মনে করে নরেন্দ্র মোদী যে হ্যাঁ সমস্ত হিন্দুদেরকে সিকিউর করব, তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী নিজে একজন বলেছেন যে তিনি নাকি হিন্দুর বড় ঠিকাদার, তিনি নাকি বিষ্ণুর দশম অবতার, এই সমস্ত কথা বলেছে। যদি তিনি মনে করেন সেই দেশের হিন্দুদেরকে রক্ষা করবেন, তাহলে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর মতো তিনি একটা অপারেশন চালিয়ে একটা আলাদা রাষ্ট্রের নিশ্চয়ই ব্যবস্থা করে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র করে দিই। কিন্তু সেই সকল হিন্দুকে আমার পশ্চিমবঙ্গে বা আমার ভারতবর্ষে এটা কোনো ধর্মশালা নয় যে আমরা টেনে এনে এখানে আমাদের যে অলরেডি যেখানে কাজের সমস্যা, যেখানে খাওয়ার সমস্যা, যেখানে থাকার সমস্যা, সেই জন্য আরও নিজেদের খাল কেটে কুমির ডেকে আমাদের সন্তানদের যাতে আগামী দিনে আমাদের সন্তানের যে সমস্ত অধিকারগুলো রয়েছে সেগুলোর উপরে তারা ভাগ বসাক। এটা ধর্মশালা নয়, এটা শুভেন্দু অধিকারীর নিজস্ব পৈতৃক দেশও নয় যে তিনি যেভাবে ডেকে আনছেন সেই ডাকাটা আমরা মেনে নেব। আমরা মানব না, যেটা আমরা মানব না হচ্ছে সেই বাংলাদেশের যে সমস্ত মৌলবাদ শক্তিরা আমাদের ভারতবর্ষের এগেনস্টে পতাকা জ্বালাচ্ছে, আমাদের ভারতবর্ষের ব্যাপারে নোংরা নোংরা কথা বলছে, ভারতবর্ষের শক্তি নিয়ে হাসি ঠাট্টা করছে, সেই সমস্ত মানুষকে বাংলাদেশি জবাব দেওয়ার সময় ভারত সরকারের এসেছে। তার জন্য এই শোকে আবেদন রাখছি। সেখানকার ইসকনের ধর্মগুরুর সঙ্গে কি করবেন না করবেন সে বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। আমার মতামত আমাদের দেশে তিরঙ্গাকে সঠিকভাবে মর্যাদায় সম্মানের সাথে বাংলাদেশের কাছে রাখতে হবে। যদি না রাখতে পারো তাহলে বাংলাদেশকে একবার মনে করিয়ে দেওয়া দরকার যে ভারত সরকারের হাতে 2000 এয়ারোপ্লেন রয়েছে, যে এয়ারোপ্লেনগুলো কিন্তু ফাইটার প্লেন, জেট প্লেন নামে পরিচিত। যে এরোপ্লেন কিন্তু বিভিন্ন যুদ্ধে ভারতকে দিশা দেখিয়েছে, বিভিন্ন যুদ্ধে ভারতের যারা শত্রু আছে তাদেরকে ঠান্ডা হাড় কাঁপুনি বিভিন্ন ভয় ধরিয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের হাতে প্রায় 37 লক্ষ রিজার্ভ ফোর্স নিয়ে, আর্ম ফোর্স নিয়ে, সমস্ত ফোর্স নিয়ে মিলিটারি রয়েছে, আধা সেনা রয়েছে, যেগুলো কিন্তু বর্ডারের ধারে শুধুমাত্র বন্দুক নিয়ে জং ধরে বসে থাকার জন্য নয়, তাদেরও কিন্তু অ্যাক্টিভ কাজ আছে। সেটা কিন্তু ভারত সরকারের মনে করিয়ে দেওয়া উচিত বাংলাদেশকে এই মুহূর্তে। উল্টো দিকে বাংলাদেশের, যেখানে ভারতবর্ষের 2000 এরকম ফাইটার জেট রয়েছে, সেখানে বাংলাদেশের হাতে কিন্তু সর্বসাকুল্যে 132টি ফাইটার জেট। অর্থাৎ আকাশ এবং পাতালের যে তফাৎ, সেই তফাৎ কিন্তু বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তির মধ্যে রয়েছে। বাংলাদেশ 1,60,000 সৈন্য যাদের দেশে রয়েছে, সেই দেশের যদি এই রকম নোংরা নোংরা মৌলবাদীদের হুঙ্কার হতে পারে, তাহলে 37 লক্ষ সৈন্যধারী ভারতবর্ষের কতটা হুঙ্কার হতে পারে সেটা দেখানোর নরেন্দ্র মোদীর সম্ভবত সময় হয়েছে। কিন্তু তিনি দেখাচ্ছেন না কেন? তিনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছেন নাকি সিনেমা দেখছেন, সেটা আমরা আগামী দিনে জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে বাংলায় বসে থাকা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন সেটা একবার শুনে নিতে। ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়াক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেফতার করা হচ্ছে। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ, বয়কট।
আন্দোলন, এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। এই রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে সমস্ত হিন্দু এক হও, রাজনৈতিক রং সমস্ত কিছু ফেলে বিভেদ ভুলে সমস্ত হিন্দু এক হও। চিন্তা করবেন না শুভেন্দুবাবু, আমরা ভারতবর্ষের সমস্ত হিন্দু একই রয়েছে, এবং ভারতবর্ষের সমস্ত হিন্দু যতদিন এক রয়েছে আমার ভারতবর্ষের যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে প্রোটেকশন এই হিন্দুরাই দেবে। চিন্তা করবেন না সে বিষয়ে। আপনার উগ্রতাবাদী যে বক্তব্য, সেই বক্তব্য আগামী 2026 সালকে সামনে রেখে, তার কারণ 2026 সালে এই হিন্দু ভোটকে যদি আপনি সমগ্রভাবে একত্রিত করতে পারেন তাহলে হয়তো আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা সফল যদি হয়, সেই সুযোগে এই বাংলাদেশের ইস্যু জিইয়ে রেখে আপনার দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি আপনার যে সর্বোপরি নায়ক, সেই প্রধানমন্ত্রী কার্যত এই বাংলাদেশের ইস্যুটাকে জিইয়ে রাখছেন। আর যতদিন জিইয়ে রাখবেন ততদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঙ্গল। তার কারণ তিনি একটা ইস্যু পেয়ে গেছেন আমাদের সকল হিন্দুদেরকে বিভেদের যে একটা আয়না দেখিয়ে যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের এগেনস্টে দাঁড় করানো, এবং সেইটা যদি তিনি করতে পারেন তার 2026 সালের নীতি সফল হবে। তাই জন্য কি প্রধানমন্ত্রী এতদিন চুপ? আজকে আমার দেশের পতাকা নিয়ে ছিনিমিনি খেলছে বাংলাদেশ, আজকে আমার দেশের সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে, সমস্ত সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশ, সেই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মৌলবাদীগুলো। আর সেইটা দেখেও আমাদের সাধারণ নাগরিকের, বাংলার যারা বসে রয়েছে, এই পার বাংলায় যারা বসে রয়েছে, ভারতবর্ষে যারা বসে রয়েছে, সেই সমস্ত নাগরিকের রক্ত টকবক করে ফুটছে। মনে হচ্ছে এক্ষুনি যেন বলুক নরেন্দ্র মোদী আদেশ দিক, বর্ডার খুলে দেওয়া হলো, সমস্ত ভারতবাসী হিন্দু মুসলমান শিখ ইসাই নির্বিশেষে বাংলাদেশের ওপর দিয়ে একদম পা দিয়ে চলে যাবে। কিন্তু যখন আমরা সেটা মনে করছি, দেশের প্রধানমন্ত্রী এত কিছু আগ্রাসন দেখেও ঠান্ডা ঘরে চুপ করে বসে সিনেমা দেখছেন তার সমস্ত মিনিস্ট্রিকে নিয়ে, সমস্ত ক্যাবিনেটকে নিয়ে। কেন? তার কারণ কি? তার কারণ কি শুধু এটাই যে পশ্চিমবঙ্গে আগামী 26 সালে ভোট, আর শুভেন্দু অধিকারীকে একটা ভালো ইস্যু দাও। আর শুভেন্দু অধিকারী বলছেন সমস্ত হিন্দু এক হও, সমস্ত হিন্দু এক রয়েছে, প্রত্যেকটা হিন্দু এক রয়েছে, তার জন্যই আমার দেশের সংখ্যালঘুরা এখানে কিন্তু সুরক্ষিত। আজকে বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের একজনের ব্যক্তির বক্তব্য একবার শুনে নিন, দেখুন। যেই দেশের সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় তারা দেয় আমাদেরকে শান্তির বার্তা। আজকের পর থেকে ভারতীয় কোনো ষড়যন্ত্র এই বাংলার মাটিতে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে এই মৌলবাদী নেতার বক্তব্য, ভারতবর্ষে নাকি সংখ্যালঘুরা বাংলাদেশের থেকেও বেশি অসুরক্ষিত। আমি সেই মৌলবাদী নেতার কথাতে বলতে চাই, যদি বাংলাদেশের এই ভিডিও কেউ দেখে থাকেন তাকে বলতে চাই, ভাই একবার বর্ডার খুলে দাও, একবার সেখানকার মুসলমানদের অপশন দিয়ে দাও। 1971 সালে বা 1947 সালে যেরকম অপশন পেয়েছিল মানুষ যে কোন দেশে যাবে, ভারত, বাংলাদেশ না পাকিস্তান, সেই রকম অপশন যদি এখন পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের দেওয়া হয়, অর্ধেকের বেশি পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু খালি হয়ে যাবে, তারা চলে আসবে এই দেশে। কেন? তার কারণ পাকিস্তানে আজকে কিনতে হচ্ছে 1000 টাকা কেজি চাল, ডাল, আটা 400 টাকা কেজি, পেট্রোল 1000 টাকা, সেখানে খেতে পাচ্ছে না মুসলিমরা, সেখানে মুসলিমদের যাচ্ছে তাই অবস্থা। নিজেদের দেশে বাজারে বেরোচ্ছে, স্কুলে বেরোচ্ছে, কোনো গ্যারান্টি নেই ছেলেটা ফিরবে নাকি, যখন তখন বোম ব্লাস্ট হচ্ছে। বাংলাদেশেও দুদিন পরে এই ঘটনা ঘটবে, মিলিয়ে নেবেন। যেভাবে মৌলবাদীরা বাংলাদেশকে ক্যাপচার করেছে, মৌলবাদ যে সমস্ত মুসলিম দেশে গেছে, সেই মুসলিম দেশ ভারত গোটা পৃথিবীর মানচিত্রে কোনোদিন মাথা তুলে উঠতে পারেনি। মিলিয়ে নিন আপনারা। পাকিস্তান 1947 সালে স্বাধীনতা হয়েছে, আজও সেখানে যাচ্ছে তাই অবস্থা। সেখানে কোনো বিদেশি নাগরিক পাসপোর্ট ভিসা নিয়ে বেড়াতে পর্যন্ত যায় না, এতটা সেখানে মৌলবাদীদের অত্যাচার চলে। শ্রীলঙ্কান ক্রিকেট টিম পাকিস্তানে খেলতে গিয়েছিল, একটা বিদেশি ক্রিকেট টিমের উপর তারা গুলির বর্ষণ করে দিয়েছিল সেখানকার মৌলবাদীরা। কোনো ক্রিকেট ম্যাচ সেখানে অনুষ্ঠিত হতে পারে না, এই রকম অবস্থা পাকিস্তানের। আফগানিস্তান দেখে নিন কি অবস্থা, আফগানিস্তানে কোনো মানুষ আজকে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারে না। ইরাক, ইরান, সিরিয়া, এই সমস্ত দেশে কোনোদিন কোনো সাধারণ মানুষ ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারবে? সমস্ত দেশ মৌলবাদীরা গ্রাস করে ফেলেছে। উল্টো দিকে বাদ ছিল এদিকে একমাত্র বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ। সেই মায়ানমারের অবস্থা যাচ্ছে তাই হয়ে গিয়েছে, সেখানে সেনা অভ্যুত্থান হয়ে সেখানেও কার্যত মানুষের যাওয়া বন্ধ। আর পড়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে যেভাবে মৌলবাদীরা গ্রাস করলো, সেই মৌলবাদীরা আগামী 1 বছরের মধ্যে এই বাংলাদেশকেই, এই সুন্দর বাংলাদেশকেই, যেই বাংলাদেশে পদ্মা সেতুর মতো এত সুন্দর একটা সেতু নির্মাণ হাসিনা সরকার করে দিয়ে গেছে, সেই বাংলাদেশ আজকে মৌলবাদীদের শিকারে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে পাকিস্তানের থেকেও হতশ্রী অবস্থা হবে। সেখানে চাল, ডাল, আটা, পেট্রোল, ডিজেল সমস্ত কিছু এই বাংলাদেশি মানুষগুলোকেই, এই বাংলাদেশি মৌলবাদীদের অত্যাচারেই কিনতে হবে 1000 টাকা 2000 টাকায়, মিলিয়ে নেবেন। আর এই বাংলাদেশে সমস্ত বিদেশি পর্যটকের যাওয়া বন্ধ হবে, সমস্ত ক্রিকেট টিম সেখানে ম্যাচ খেলতে যাওয়া আগামী দিনে বন্ধ করবে, কারণ সেখানে মৌলবাদের আগ্রাসনে দেশটা ছাড়খাড় হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ। আমরা
শুধু ভারতবর্ষের দিকে, ভারতবর্ষের যে সর্বোচ্চ পাওয়ারে রয়েছেন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছি। বাংলাদেশি এই সমস্ত মৌলবাদী কুকুরের বাচ্চা, পাগলা কুকুরের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় এসছে, তাদেরকে ভ্যাকসিন দেওয়ার সময় এসছে। দয়া করে বাংলার ভোটের কথা না চিন্তা করে ভারতবর্ষ যে একটা সুপার পাওয়ার, বিশ্বের 4র্থ নম্বর সুপার পাওয়ার, চীন, রাশিয়া এবং আমেরিকার পরে, সেইটা জবাব দেওয়ার একটা মিনিমাম সুযোগ অন্তত দেখান, যাতে আমরা আগামী দিনে গর্ববোধ করি যে না, দেশের প্রধানমন্ত্রী যতই বলে থাকুক, যে যতই গদি মিডিয়া প্রচার করে থাকুক তিনি বড় বড় কাজ করেছেন, আদতে একটা বড় কাজ আমরা চোখে দেখতে পেলাম, যে বাংলাদেশকে নিজের হাঁটুতে গাড়তে অর্থাৎ নীল ডাউন করতে একদম বাধ্য করলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাই কথা না বাড়িয়ে আজকে এই শোটা শুধুমাত্র আমার বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো আমাদের ঘটছে সেই বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এই শো এবং এই ভিডিও সমস্ত বাংলাদেশি মৌলবাদীদের কাছে জানান দিতে চাই, সাবধান, খুব সাবধানে থাকো, না হলে কিন্তু আগামী দিন জ্বলে পুড়ে ঝাঁঝরা হয়ে একদম নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। দেশটাও পৃথিবীর মানচিত্রে থাকবে কিনা সন্দেহের তালিকায় থাকবে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো ব্যবস্থা নিজে থেকে নাও নিয়ে থাকেন, আমরা ভারতবাসীরা ভাতে মেরে বাংলাদেশের অবস্থা এমন করব, সেই বাংলাদেশকে কার্যত ভারতের কাছে নত স্বীকার করতে আবার হবে। আজকে চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।